হাইপারটেনশন এখন প্রতি ঘরে ঘরে। প্রেশার কখন হবে বা আমরা বুঝবো কি করে প্রেশার হচ্ছে? উচ্চ রক্তচাপের 3টে স্টেজ হয়। আজকে যেটা শুধু প্রেশার, কালকে সেটা কিন্তু হার্ট অ্যাটাক ডেকে আনতে পারে। ব্লাড প্রেশার যখন বেশি হবে সেটা যে কোনো অঙ্গকেই হানি করতে পারে। হাইপারটেনশন থেকে হার্টের ক্ষতি হয়। ডিজিটালে প্রেশার মাপবো না ম্যানুয়াল দিয়ে মাপবো? প্রেশার মাপার আগে এই ধরনের দ্রব্য আধা ঘন্টার মধ্যে ইনটেক করবেন না। কি করে বুঝবেন আপনার ব্লাড প্রেশার বাড়ছে? উচ্চ রক্তচাপ বাড়লে শরীরের কোন কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে? এই সমস্যার সমাধান কি? বাড়িতে বসে কিভাবে ব্লাড প্রেশার মাপবেন? ব্লাড প্রেশার মাপার আগে কি করবেন আর কি করবেন না? ডিজিটাল বা সাধারণ ব্লাড প্রেশার মাপার যন্ত্র কখন কিভাবে ব্যবহার করবেন? এমনই নানান গুরুত্বপূর্ণ খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করবেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর সৌরভ নাগ, এমডি, গোল্ড মেডেলিস্ট। হাইপারটেনশন এখন প্রতি ঘরে ঘরে। সুগার যেরকম ঘরে ঘরে, প্রেশার আরও কমন। প্রেশার কখন হবে বা আমরা বুঝবো কি করে প্রেশার হচ্ছে? হঠাৎ করে দেখছেন অতিরিক্ত মাথা ধরে যাচ্ছে, খুব রেগে যাচ্ছেন, খুব ঘেমে যাচ্ছেন, সিঁড়িতে উঠতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছেন। এই সব কন্ডিশনে আপনি অবশ্যই আপনার ব্লাড প্রেশারটা চেক করবেন। নর্মাল ব্লাড প্রেশার 130/80, যদিও এর একটা রেঞ্জ রয়েছে। আমরা ধরে নিই 120 থেকে 140-এর মধ্যে, এবং নিচের প্রেশারটা 80 থেকে 89-এর মধ্যে থাকলে মোটামুটি নর্মাল প্রেশার। যখন সেটা ওপরের প্রেশারটা অর্থাৎ সিস্টোলিক ব্লাড প্রেশার 140-এর ওপর উঠছে এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 90-এর ওপর উঠে যাচ্ছে, তখন আপনি জানবেন আপনার হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ হয়েছে। উচ্চ রক্তচাপের 3টে স্টেজ হয়। প্রথম স্টেজ যখন ব্লাড প্রেশারটা 140 এবং 90-এর ওপরে উঠবে। দ্বিতীয় স্টেজ যখন ব্লাড প্রেশার 160, ওপরেরটা এবং নিচেরটা 100-র ওপরে উঠবে। তৃতীয় এবং থার্ড স্টেজ যখন রক্তচাপ 180-র ওপরে উঠবে এবং তার সাথে আপনার কোনো অঙ্গহানি হবে, মানে চোখের ক্ষতি, কিডনির ক্ষতি, পায়ের ক্ষতি, কোনো অঙ্গহানি হবে, তখন সেটা স্টেজ 3 হাইপারটেনশন। তাহলে সবসময় মনে রাখবেন যে হাইপারটেনশন খুব আর্লি ডায়াগনোসিস করাটা খুব জরুরি, যাতে আপনার অঙ্গহানিকে প্রতিরোধ করা যায়। যত বেশি প্রেশার হবে হার্টকে তত বেশি পাম্প করতে হবে, হার্টকে যত বেশি পাম্প করতে হবে হার্ট তত হাঁপিয়ে পড়বে। ফলে আজকে যেটা শুধু প্রেশার, কালকে সেটা কিন্তু হার্ট অ্যাটাক ডেকে আনতে পারে। আপনি লক্ষ্য করবেন যে আজকাল রুগীদের রোগ অনেক বেশি হচ্ছে। আমরা বিভিন্ন পর্যালোচনা, বিভিন্ন সেমিনার, বিভিন্ন পেপার নিয়ে ডিসকাশন করার পর এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে মূলত স্ট্রেস, অ্যাংজাইটি, ঘুমের পরিমাণ কমে যাওয়া, অতিরিক্ত স্মোকিং, মদ্যপান, এগুলো হচ্ছে মূল রিস্ক ফ্যাক্টর আজকে এত রোগ বেড়ে যাওয়ার। আগেকার দিনে কি মানুষের রোগ হতো না? নিশ্চয়ই হতো, কিন্তু আজকের দিনে রোগ বেড়ে যাচ্ছে কারণ মানুষের ঘুমের সময় কমে গেছে। একটি মানুষ রাতে শুতে যাচ্ছে 2-2-2:30-এর সময়, সকালবেলা 6-6:30-র সময় উঠে অফিস যাচ্ছে। সারাদিন তার ঘুম নেই, সেখানে সেলসের টার্গেট সহ সমস্ত কিছু প্রেশার তাকে নিতে হচ্ছে। সে বিরক্ত, ইরিটেটেড হয়ে রয়েছে। সমাজে দেখবেন মানুষকে যখন রাস্তায় লক্ষ্য করবেন, দেখবেন তাদের হাসি কমে গেছে, তাদের মধ্যে অ্যাঙ্গার, ফ্রাস্ট্রেশন অনেক বেড়ে গেছে। জানবেন এইগুলোই হচ্ছে মূল রিস্ক ফ্যাক্টর হাইপারটেনশনে। আপনি যত কম ঘুমোবেন, যত বেশি মাত্রায় সল্ট ইনটেক করবেন, যত বেশি মাত্রায় প্রিজারভেটিভ যুক্ত খাবার খাবেন, মানে প্যাকেটজাত খাবার খাবেন, আপনার তত বেশি মাত্রায় হাইপারটেনশন হওয়ার কিন্তু সুযোগ থাকবে। এছাড়া ওবেসিটি, অর্থাৎ যে মানুষ বেশি মোটা, ওজন বেশি, যার সুগার আছে, যার কোলেস্টেরল আছে, যার সেডেন্টারি লাইফস্টাইল, অর্থাৎ যে মানুষ নড়াচড়া কম করেন, সারাদিন বসে কাজ, কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই, এই মানুষগুলোর কিন্তু ব্লাড প্রেশার হওয়ার চান্স সবচেয়ে বেশি। ব্লাড প্রেশার যখন বেশি হবে সেটা যে কোনো অঙ্গকেই হানি করতে পারে। চোখে হলে সেটা রেটিনাল হ্যামারেজ করতে পারে, অর্থাৎ চোখে হঠাৎ করে আপনি ঝাপসা দেখছেন বা কোনো একটা দিকে তাকালে আপনি দেখতে পাচ্ছেন না, বা একটা জিনিসকে দুটো করে দেখছেন। হঠাৎ যদি এরকম হয় তাহলে বুঝবেন যে হাইপারটেনশন থেকে আপনার চোখের ক্ষতি হয়েছে বা হতে চলেছে। হাইপারটেনশন থেকে হার্টের ক্ষতি হয়, হার্ট বড় হয়ে যেতে পারে, হার্ট ফেল করতে পারে, কখনো কখনো হার্ট অ্যাটাক হতে পারে, এবং সঠিক মাত্রায় প্রেশার কন্ট্রোল না করলে আপনার স্ট্রোক, তাছাড়া পায়ের বিভিন্ন রোগ, পা ফুলে যাওয়া, পায়ের শিরায় সমস্যা হওয়া, কিডনির সমস্যা হওয়া, কিডনি দিয়ে অতিরিক্ত মাত্রায় প্রোটিন লিকেজ হওয়া, ফলে এটা একটা মাল্টি সিস্টেম ডিসঅর্ডার। আপনি যদি প্রেশার কন্ট্রোল করেন তাহলে জানবেন হাফ জব ডান, মানে অর্ধেক কাজ আপনি করেছেন, বাকি অর্ধেক আপনাকে
নুন কম খেয়ে রেগুলার পরিশ্রম করে রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করে এবং যতটা সম্ভব একটা কোয়ালিটি লাইফ মেনটেনেন্সের মাধ্যমে কিন্তু প্রেশারটা কন্ট্রোল করতে হবে। অনেক ক্ষেত্রেই মানুষজন প্রেশার মাপার পদ্ধতি নিয়ে একটু কনফিউশনে ভোগেন। ডিজিটালে প্রেশার মাপবো না ম্যানুয়াল দিয়ে মাপবো? ডাক্তারবাবু ডিজিটালে একবার এটা পেলাম একবার ওটা পেলাম, অ্যাকচুয়ালি কোনটা ঠিক, কত হলে আমি ভয় পাবো, কখন আমি ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করবো, এই নিয়ে একটা কনফিউশন আছে। তো সহজে যদি বলি তাহলে বলবো ডিজিটাল ব্লাড প্রেশার মেশিনে আপনি বাড়িতে অবশ্যই প্রেশার মাপতে পারেন, কিন্তু মাপার আগে কতগুলো পদ্ধতি ফলো করবেন। যখন আপনি প্রেশার মাপবেন তার আধা ঘন্টা সময়ের মধ্যে, অর্থাৎ আধা ঘন্টার পূর্বে আপনি কোনো উত্তেজক পানীয় কিছু ইনটেক করবেন না, যেরকম অ্যালকোহল, চা, কফি। প্রেশার মাপার আগে এই ধরনের দ্রব্য আধা ঘন্টার মধ্যে ইনটেক করবেন না। প্রেশার মাপার 5 মিনিট আগে অবশ্যই ইউরিন করে আসতে হবে যাতে মূত্রথলি খালি থাকে, এবং প্রেশার মাপার পূর্বে একটা রিল্যাক্স স্টেট অফ মাইন্ডে থাকতে হবে, মোবাইল ফোন ইউজ করবেন না, একটু কাম অ্যান্ড কোয়াইট এনভায়রনমেন্টে আপনার অবশ্যই প্রেশারটা মাপা উচিত। প্রেশার মাপা একটা আর্ট, এটা আপনাকে শিখতে হবে, সকলে কিন্তু এ বিষয়ে শিক্ষিত নয়। তাই আপনি যদি কারোর কাছ থেকে মাপেন তাহলে অবশ্যই তার কাছ থেকে এই ইনফরমেশনটা নেবেন সে ম্যানুয়ালি ব্লাড প্রেশার মাপার ক্ষেত্রে তার কোনো প্রপার ট্রেনিং আছে কিনা বা সে শিক্ষিত কিনা। কারণ এক্ষেত্রে আপনি দুভাবে প্রেশার মাপতে পারেন, একটা পুরনো দিনের পারদের ব্লাড প্রেশার মেশিন আর আজকালকার দিনে ব্যবহৃত ঘড়ি ব্লাড প্রেশার মেশিন। পারদের ব্যবহার যেহেতু দিনে দিনে কমে আসছে তাই এখনকার দিনে আমরা ঘড়ি ব্লাড প্রেশার মেশিনই ইউজ করে থাকি। এক্ষেত্রে যিনি প্রেশার মাপতে জানেন পদ্ধতি একই হবে, সেই একই রকম আপনাকে একটা প্রোটোকল ফলো করতে হবে, করে প্রেশার মাপতে হবে এবং প্রেশার মেপে তার একটা অ্যাভারেজ রিডিং নিয়ে অ্যাকচুয়াল প্রেশার কত সেটা লিখে রাখতে হবে। ডিজিটাল এবং ম্যানুয়াল ব্লাড প্রেশার মেশিনের ক্ষেত্রে +-10 কিছু কিছু ক্ষেত্রে ব্লাড প্রেশারের তফাৎ হয়, তবে গ্রসলি আপনি কিন্তু বাড়িতে ডিজিটাল প্রেশার মেশিনের ওপর ভরসা করতে পারেন। কিছু কিছু ক্ষেত্রে যাদের ক্ষেত্রে হার্টের রিদম ডিসঅর্ডার থাকে, ধরুন অ্যাট্রিয়াল ফিব্রিলেশন বা এ ধরনের কোনো রোগ রয়েছে, তাদের ক্ষেত্রে সবসময় ব্লাড প্রেশার মেশিনে অর্থাৎ ডিজিটাল মেশিনে সঠিকভাবে প্রেশার মাপা হয়তো সম্ভব নয়। যে মানুষ অত্যন্ত ক্ষীণকায়, যার হাতে মাংসপেশি খুব কম বা যে খুব স্থূল মানুষ, হাতের মাংসপেশি এবং ফ্যাট খুব বেশি, এই মানুষদের ডিজিটাল প্রেশার মেশিনে প্রেশার মাপাটা একটু ডিফিকাল্ট, কারণ এক্ষেত্রে কাফ সাইজের ওপর ডিপেন্ড করে কিন্তু প্রেশারটা মাপা হয়। তাই যারা নর্মাল বডি ওয়েটের পেশেন্ট, আদারওয়াইজ হেলদি, তাদের ক্ষেত্রে অবশ্যই ডিজিটাল প্রেশার মেশিনে বিপি মাপা যেতে পারে, কিন্তু মনে রাখার বিষয় অবশ্যই কোনো উত্তেজক পানীয় প্রেশার মাপার পূর্বে খাবেন না, একটা রিল্যাক্স স্টেট অফ মাইন্ডে থাকবেন এবং মোবাইল ফোন ব্যবহার থেকে দূরে থাকবেন। দ্বিতীয় পর্বে আপনারা জানতে পারবেন হাইপার টেনশনের বিভিন্ন ভাগের বিষয়, জানতে পারবেন লবণ খাওয়ার খুঁটিনাটি বিষয়। আপনারও আপনার পরিবারের সদস্যদের শারীরিক ও মানসিক সুস্থতা অনেকটাই আপনার হাতে, তাই শরীর ও মনের নানান রোগ, তার প্রতিকার ও পরিচর্যা সহ নানান গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানাবেন প্রতিষ্ঠিত চিকিৎসক ও বিশেষজ্ঞরা। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বা কোনো বিষয় জানতে হলে আমাদের মেসেজ বক্সে লিখে জানান, আর ফলো করুন আমাদের ফেসবুক পেজ এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ডিজিটাল নিউজ বাংলা এবং ডিজিটাল নিউজ বাংলা হেলথ। দেখুন আমাদের খবর, ভালো লাগলে অন্যদের শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন। নিজে সুস্থ থাকুন, অন্যদের সুস্থ রাখুন।